নদীপথকে দিন দিন ভয়াবহ ঝুঁকিপূর্ণ করে তুলছে বালুবাহী শত শত অবৈধ জাহাজ। নৌপুলিশকে চাঁদা দিয়ে চলছে রাতেও যাত্রীবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, এখনো তলিয়ে আছে 1.5 লাখ হেক্টর জমির ধান। কর্মসংস্থান না থাকায় বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। আইন, বিচার ও নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমে চলতে হবে, একে অপরকে দোষারোপ করে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, মন্তব্য প্রধানমন্ত্রী। বিনামূল্যে জাতীয় আইনগত সহায়তা প্রদানের বিষয়ে জানেন না অনেকেই। প্রচার চালানোর পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলার জট কমানোর চেষ্টা। এবং গাজীপুরে বদ্ধ এবং উন্মুক্ত জলাশয়ের বড় অংশ দখলদারদের কবলে, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন, বিচার এবং নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমে চলতে হবে, একে অপরকে দোষারোপ করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের দেশের মানুষ যেন আইনি সহায়তাটা সঠিকভাবে পেতে পারে। অর্থের অভাবে কেউ বিচার পাবে না বা আইনি সহায়তা পাবে না, এটা তো হতে পারে না। যখন আমরা সরকার গঠন করি, খুব স্বাভাবিকভাবে এই দায়িত্ব আমাদের উপর বর্তায়। আর সেই দায়িত্ব এবং জাতির পিতার সেই নির্দেশনা অনুসরণ করেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। বিচার না পাওয়ার যে কি কষ্ট, কি যন্ত্রণা, সেটা বোধহয় আমাদের থেকে ভুক্তভোগী আর কেউ না। আমরা একটি স্বাধীন দেশ, কাজে আমরা সবসময়ই চাই যে স্বাধীন, নিরপেক্ষ এবং আধুনিক বিচার ব্যবস্থা এই স্বাধীন দেশে গড়ে উঠবে। আর সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার সবসময় কাজ করে যাচ্ছে। শুধু আইন করে আর অবকাঠামো সুবিধা বৃদ্ধি করে বিচার প্রার্থী মানুষের ভোগান্তি কমানো সম্ভব না। আমাদের বিচারক এবং আইনজীবীদের আর একটু মানবিক ও জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে, সেই আবেদনটুকু আমি করে যাচ্ছি। আমরা চাই যে একটা রাষ্ট্র পরিচালনা করতে আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, 3টে স্তম্ভ। এই 3টে স্তম্ভের মধ্যেই একটা সমঝোতা নিয়েই চলতে হবে, কাজ করতে হবে। একটি আর একটিকে দোষারোপ করে কোনোদিন একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এই বিষয়টা সকলকেই একটু সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অসহায় ও দরিদ্র বিচার প্রার্থীদের বিনামূল্যে আইনি সেবা প্রদানের নানা উদ্যোগ নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। নদীপথকে দিন দিন ভয়াবহ ঝুঁকিপূর্ণ করে তুলছে বালুবাহী শত শত অবৈধ জাহাজ। নিয়ম নীতির তোয়াক্কা না করে অনুমোদন ছাড়াই অদক্ষ চালক দিয়ে চালানো হচ্ছে অনেক জাহাজ। এছাড়া সন্ধ্যার পর চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না, ফলে যাত্রীবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চালকরা বলছে, নৌ পুলিশকে প্রতিটি ঘাটে নিয়মিত চাঁদা দিয়ে দিনের পাশাপাশি রাতের আধারেও জাহাজ চালানোর সুযোগ নিচ্ছেন তারা। বাবুল হোসেনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশের প্রায় 4000 কিলোমিটার নৌপথে পরিবহন করা মালামালের মধ্যে সবচেয়ে বেশি আনা নেওয়া করা হয় বালু ও পাথর, যা পানি ছুঁই ছুঁই এসব বাল্কহেড নামের জাহাজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়া হয়। বালুবাহী এসব জাহাজের বেশিরভাগেরই নেই কোনো অনুমোদন। বাল্কহেডগুলো নৌলের না মানায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ যাত্রীবাহী লঞ্চের মাস্টারদের। পানির সাথে একদম মিশতে মিশতে দেখা যায় না, অনেক সময় নেভিগেশন লাইট থাকে না, ওরা ব্যাপারও চলে, ডান বাবা বুঝে না, ও তো ডানে যাবার দরকার, ডানে গেল না বামে গেল, বামে গেলে যে কোনো একটা জাহাজ লাগতেই পারে। এবার দেখা যাক কিভাবে চলছে অনুমোদনহীন এসব বালুবাহী বাল্কহেড। 19 থেকে 23 এপ্রিল বুড়িগঙ্গার কিছু খণ্ডচিত্র। দূর থেকে ক্যামেরার চোখে দেখা যায় নদীতে চলা প্রতিটি মালবাহী জাহাজের কাছে যাচ্ছে একটি করে ট্রলার। পাশাপাশি যেতেই বাল্কহেডের চালক বিনা বাক্যে কিছু একটা দিচ্ছেন ট্রলারের যাত্রীদের হাতে। কাছে গিয়ে দেখা যায় ট্রলারের যাত্রীরা আসলে নদীপথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্য। বাল্কহেডের চালকদের দাবি, এভাবে কয়েক কিলোমিটার পর পর পুলিশকে টাকা দিয়ে তাদের নদীতে নৌযান চালাতে হয়। টাকা দিতে হয় পুলিশরে, টুঙ্গি বন্ধু যাইতে
800, 1000, 1200। ছেলে থেকে টাকা আসার পথে 7,000 টাকা আসতে পারতাম, এখন লাগে 15,000 টাকা, তাও হয় না। পুলিশ বলে কি নদী পথে চলতে গেলে দিতেই হবে। টাকা যদি না দেয় তাহলে আমরা উপরে অনেক জুলুম করে, কাগজ ঠিক থাকতে বডির ঠিক নাই। পুলিশ যদি চাঁদা না তাহলে সন্ত্রাসীরা কেটা ফিরাইব। এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না, আইজির সাথে আমার কথা বলতে হবে, বলে তারপর বলবো। আসলে টাকা পয়সা ওইরকম কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনার অবশ্যই কথা বলবো, সমস্যা নাই। একটু ক্যামেরা অফ করলে। নাম তো জানি ওখানে, হ্যাঁ, জানি। সন্ধ্যার পর বালখেটগুলো নদীপথের জন্য আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ লাইটবিহীন বালখেটের বেশিরভাগ অংশই পানির নিচে থাকায় 20 হাত দূর থেকেও তা চোখে পড়ে না। প্রতিদিন শুধু চাঁদপুর থেকেই ঢাকার টঙ্গী, গাবতলী ও সাভারের উদ্দেশ্যে ছেড়ে আসে এসব বালু ভর্তি কয়েকশো জাহাজ, যা নিয়ম না মেনে ও টহল পুলিশকে ম্যানেজ করে রাতের অন্ধকার ভেদ করে চলাচল করে মেঘনা ও বুড়িগঙ্গা সহ ঢাকা ও আশপাশের সব নদীতে। তবে ঝুঁকি আরো বাড়তে থাকে প্রায় একই সময়ে যখন সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে আসতে থাকে এক এক করে যাত্রীবাহী লঞ্চগুলো। বালুবাহী জাহাজ চালকদের দাবি, আইন অমান্য করে রাতে চালানোর কারণে টহল পুলিশকে দিনের চেয়ে কয়েক গুণ বেশি চাঁদা দিতে হয়। সন্ধ্যার পর চালাইলে যদি কই যে না কাগজপত্র নাই, কয় না থাকলে তাহলে 1000 টাকা দাও। যদি টাকা না থাকে তাই তেল দেওয়া লাগে, তেল দাও, টাকা নাই তেল দাও। নৌপুলিশ কর্তৃপক্ষ চাঁদার বিষয়টি স্বীকার করে পুরো সিস্টেমটাই বদলানো হবে বলে জানিয়েছেন। অভিযোগটা অমূলক বা 100% এটা যে ভিত্তিহীন এটা বলা ঠিক হবে না। সিস্টেম ডেভেলপ করতেছি, নৌ পুলিশকে যেন কোনোভাবে তারা সুবিধা দিয়ে কোনো সুযোগ না পায়। নদীপথে এই মুহূর্তে কত বালখেট ও অন্যান্য মালবাহী জাহাজ চলছে তার সঠিক হিসেব নেই কোনো সংস্থার কাছেই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে বদ্ধ এবং উন্মুক্ত জলাশয়ের একটি বড় অংশ চলে গেছে দখলদারদের হাতে। এছাড়া জলাশয় ভরাটের ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার পাশাপাশি ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে পরিবেশের। অর্থনীতিবিদদের মতে শুধুমাত্র পরিবেশ রক্ষায় নয়, দখল হওয়া জলাশয় উদ্ধার করলে বাড়বে রাজস্ব। তবে ভূমিমন্ত্রী জানিয়েছেন জলাশয় অবৈধ দখলদার মুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গাজীপুরের জলমহল দখল নিয়ে তারিকুল হাসান আশিকের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। পরিবেশবাদী সংগঠনের তথ্যমতে গাজীপুরের ছোট বড় 10টি নদীর মধ্যে 6টির বেশ কিছু অংশ ভরাট ও বেদখল হয়েছে। আরও বেশ কিছু অংশ রয়েছে দখলের ঝুঁকিতে। 3 শতাধিক খালের মধ্যে শতাধিক খাল এবং সরকারি বেসরকারি 10,000 পুকুরের মধ্যে 3,000 পুকুরেরও একই দশা। দখলদাররা ক্রমে এটাকে দখল করতে করতে সংকুচিত অবস্থা করে ফেলেছে। করতে নিয়ে এলার পরে ওইগুলো আস্তে আস্তে বাড়ি করলো, করলো। সরকারি পুকুরগুলি এখন ইজারাদাররা এমন ভাবে দখল করে আছে, সবগুলো পুকুরই নিশ্চিহ্নর পথে। প্রভাবশালী ব্যক্তিরা এই পুকুরটাকে নিজের নামে কিভাবে তারা লিস্ট নাকি সেলরা নেয়। জেলা প্রশাসনের হিসেব বলছে সরকারি পুকুরের সংখ্যা 848টি। এর মধ্যে ইজারাযোগ্য 146টি পুকুর থেকে এবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 90 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো নগরের জন্য বদ্ধ বা উন্মুক্ত জলাশয়ের কোনো বিকল্প নেই। তাই ভরাট এবং অবৈধ দখলদারদের কাছ থেকে এসব জলাশয় উদ্ধার করে যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করা গেলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, একই সাথে বাড়বে রাজস্ব। সরকারি জলাভূমি যেগুলো কাজে লাগানো যায়, মৎস্য চাষ করা যায়, সেগুলি লিজ দেওয়ার কথা জালজার, জলাতার এই নীতিতে গরিব ভূমিহীন জেলেদের কাছে। সেটা সরকার দিলে পরে সরকারের প্রচুর আয় হয়। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় এনে উদ্ধার করা জলাশয় সংস্কারেরও আশ্বাস দিলেন জেলা প্রশাসন ও ভূমিমন্ত্রী। আমরা নির্দেশনা দিয়েছি উপজেলা পর্যায় থেকে উপজেলা পরিষদ যে সমস্ত উন্নয়ন প্রকল্প গ্রহণ করে থাকেন সেগুলোর ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য সুরক্ষার ক্ষেত্রে যে সমস্ত জলাধার ইতিমধ্যে খানিকটা ভারসাম্য হারিয়েছে অথবা যেগুলো খানিকটা বিনষ্ট হয়েছে সেগুলো পুনরুদ্ধারের জন্য এই সমস্ত প্রকল্প অগ্রাধিকার দিয়ে যেন তারা গ্রহণ করেন। বিভিন্ন জায়গায় এইসব ভূমিদস্যু বলেন আর খালদস্যু বলেন, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী জেলা পর্যায়ে 20 একরের চেয়ে বড় হলে জেলা প্রশাসন ও 20 একরের চেয়ে ছোট জলমহল হলে ইজারা দেয় উপজেলা প্রশাসন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, গাজীপুর। সময় সংবাদে আরো থাকছে। বড় মৌসুমের শেষ সময়ে গাইবান্ধায় ধানের ক্ষেতে ব্লাস্টের আক্রমণ, বিপর্যয়ের মুখে চাষিরা, প্রতিরোধে প্রচেষ্টা চলছে দাবি কৃষি বিভাগের। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে আগামী 2-3 দিন বৃষ্টিপাত না হলে পানি কমে আসবে বলে আশা করছে কৃষি বিভাগ।
এদিকে বন্যার পর হাওর এলাকায় 1.5 লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। দুর্গতদের দাবি, কাজের সন্ধানে অনেকেই এলাকা ছাড়ছেন। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, হাওর অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ঋণ এবং ইজিপি প্রকল্প হাতে নিয়েছে সরকার। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও এখনো তলিয়ে আছে 1.5 লাখ হেক্টর জমির ধান। কয়েকদিনের বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়া কৃষকরা এখনো ঘুরে দাঁড়াতে পারেননি। ফসলহানিতে শুধু বেড়েছে হাহাকার। দুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে অভিযোগ দুর্গতদের। সরকারের যে সাহায্য করতেছে এটা তো মনে করেন কেউই পায় না। সরকার যেগুলো চাল দিছে কোলা বাজারে বিক্রি করার লাগে আমি নিজে 2 দিন গেছে লাইনে খারো এলাই দুপুরে 1টা বাজে ঘরে চাল নাই, চাল শেষ করে আমি ঘুরে আইছি। ঠান্ডার পরিমাণ খুবই কম, এর পরিমাণটা একটু বাড়াই দিলে আমার মনে হয় গরিব মানুষ এবং কৃষিজীবী যারা আছে সবাই কম অথবা বেশ সবাই পাবে। এদিকে কৃষিকাজ ও মাছ ধরা ছাড়া বিকল্প কর্মসংস্থান না থাকায় বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন পার করছেন তারা। তবে হাওর এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। ইজিপিপি যে একটা প্রজেক্ট আছে সেটা আমাদেরকে বলা হয়েছে যে 15 কোটি টাকা সাহায্য দিয়ে একদিনের মধ্যে আসবে, যেটি এই হাওর অঞ্চলে যাদের ক্ষতিগ্রস্ত তারা কোনো কাজের কোনো সমস্যা হবে না, তাদের আমরা কাজ দিতে পারবো। আর কাজেই সরকারের কিন্তু সহায়তার কোনো কমতি নেই। আর আপনারা জানেন যে ক্ষুদ্র ঋণও কিন্তু সেটি স্থগিত অথবা মকুব করা সেটি সরকারের সিদ্ধান্ত আসছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার হাওর অঞ্চলে 3 লাখ মানুষ সরাসরি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, সুনামগঞ্জ। হাওরবাসীর পাশে না দাঁড়িয়ে বিএনপি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ জামালের জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, হাওরে যাতে এ ধরনের দুর্যোগ আর না আসে সেজন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। ভবিষ্যতে যাতে এ ধরনের বিপর্যয়ের পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে আমাদের সরকার সক্রিয়ভাবে পরিকল্পনা করছে। মির্জা ফখরুল বললেন শেখ হাসিনা আগে গেলেন না কেন? আমি মির্জা ফখরুলকে প্রশ্ন রাখতে চাই, আপনার নেত্রী খালেদা জিয়া গেলেন না কেন? একটা সময় করে স্পেস করে যেতে হবে, সেটা তিনি করেছেন এবং তিনি যাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন, বেগম খালেদা জিয়া বিরোধী দলে আছেন, তার কি কাজ আছে? শুধুমাত্র নির্বাচনকালীন সহায়ক সরকারই সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এ সময় ফখরুল আরও বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান সরকার কেউ গণতান্ত্রিক সরকার এবং এক গণতান্ত্রিক সরকার, তাদের অধীনে ইতিপূর্বে কোনো নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়নি। শুধু আমরা বলেছি যে নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকারের প্রয়োজন হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অন্যথায় এখানে কখনো কোন নির্বাচন সুষ্ঠু অবাধ হতে পারে না, বাংলাদেশের জনগণ তা গ্রহণ করে নেবে না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডি। সকাল 11টার দিকে বাড়িটিতে প্রবেশ করে তারা। পুলিশ জানায়, আলামত সংগ্রহের পরই আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি আবু কালাম সহ নিহত 4 জনের লাশ বের করে আনা হবে। নিরাপত্তার জন্য পুরো এলাকায় এখনো বহাল রয়েছে 144 ধারা। বাড়িটির চারপাশে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জঙ্গি সন্দেহে মঙ্গলবার থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাড়িটি ঘিরে রাখার পর বুধবার অপারেশন ইগল হান্ট শুরু হয়। গতকাল দ্বিতীয় দিনে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাথে যোগ দেয় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত। অভিযানের সময় জঙ্গি আবু কালাম ও তার 3 সহযোগী আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয় বলে জানায় পুলিশ। সময় সংবাদে আরো থাকছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভোলায় 36,000 হেক্টর জমির রবি শস্য ও তরমুজ নষ্ট। ফসল হারিয়ে দিশেহারা কৃষক। আউশ আবাদে প্রণোদনা দেওয়ার আশ্বাস।
অসহায় দরিদ্র বিচার প্রার্থীদের বিনামূল্যে আইনি সেবা প্রদানের জন্য সারা দেশের জেলাগুলোতে রয়েছে সরকার গঠিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম। তবে দরিদ্র বিচার প্রার্থীদের অনেকেই এই সম্পর্কে না জানার ফলে বঞ্চিত হচ্ছেন এর সুবিধা থেকে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক জানান, সারা দেশে প্রচারণা এবং মানসম্মত সেবা প্রদানে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে কমানো হচ্ছে মামলার জট। শাহিদুল ইসলাম হীরার তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। যৌতুকের জন্য স্বামীর হাতে নির্যাতনের শিকার অসহায় নারী মিলনা বেগম আর্থিকভাবে অসচ্ছল। এছাড়া আইন আদালত সম্পর্কেও তার নেই সঠিক কোনো ধারণা। তাই আইনগত সহায়তা পেতে দ্বারস্থ হয়েছেন ঢাকা জেলা লিগ্যাল এইডের অফিসে। সরকারি এই সংস্থা বিনামূল্যে আইনজীবী নিয়োগ ও বিচার কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় আশার আলো দেখেন দরিদ্র এই বিচার প্রার্থী। আমার তারা বহুতই সাহায্য করছে, হ্যাঁ মামলার দিক দিয়ে সবাই সাহায্য করছে, উকিলেও সাহায্য করছে। আর্থিকভাবে অসচ্ছল, যার বার্ষিক গড় আয় 1 লক্ষ টাকার ঊর্ধ্বে নয়, এমন যে কোনো ব্যক্তিকে দেশের যে কোনো আদালতের মামলায় সরকারি আইনি সহায়তা দেয়া হয়। মানব পাচারের শিকার যে কোনো ব্যক্তি এবং উপজাতি সহ যে কোনো ধরনের নির্যাতনের শিকার নারী ও শিশুকে দেয়া হয় বিনামূল্যে আইনি সেবা। সরকারিভাবে যে আইনি সহায়তা দেওয়া হচ্ছে সেই বিষয়ে কি আপনি জানেন? না, আমি এই বিষয়ে কিছু জানি না। যদি জানতাম তো আমার এই পয়সা পাতি দিয়ে আমি অনেক এখন আমি আর পারতাছি না। কিরকম কার্যক্রম হয়, কি কি মামলা করা হয়, এ সম্পূর্ণ সবাই জানে না। 2009 সাল থেকে এ পর্যন্ত সারা দেশে বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন 1.5 লক্ষাধিক মানুষ। আর আইনি সহায়তাপ্রাপ্ত বন্দীর সংখ্যা 40,000-এর বেশি। আর নিষ্পত্তি হয়েছে 64,000-এর অধিক মামলা। দরিদ্র বিচার প্রার্থীদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার গঠন করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। তবে এর সাথে যুক্ত আইনজীবীরা যথাযথ সম্মানী না পাওয়ায় নিশ্চিত হচ্ছে না কাঙ্ক্ষিত সেবার মান। আইনজীবীরা বলছেন, এই সেবার মানকে আরো বেশি বেগবান করতে হলে সরকারকে এই ক্ষেত্রে বরাদ্দ আরো বেশি বাড়াতে হবে। লিগ্যাল এড কোনো টাকা চাই নাই, এখন আমাকে সরাসরি বলতেছে আমরা কোনো অনুদান পাই না, আপনার কেসটা আপনি আপনার মতো করে চালাবেন, আমরা আর কতদিন চালাবো। এখানে অনেক বেশি সময় দিতে হয়, তো যদি সম্মানীটা এই পরিমাণই থাকে, এত কম থাকে, তাহলে আগ্রহটা স্বভাবতই কমে যায়। আইনি সহায়তা প্রদানের ক্ষেত্র আরো বাড়ানোর পাশাপাশি এর সাথে সম্পৃক্ত আইনজীবীদের সরকার নির্ধারিত পারিশ্রমিক বৃদ্ধির মাধ্যমে বিনামূল্যে আইনি সেবা প্রদানকে আরো মানসম্মত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এই অফিসের মাধ্যমে একটা বড় সংখ্যক মামলা বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি হবে, যেটা বর্তমান মামলা জট কমাতে অনেক সহায়তা করবে। তবে বেসরকারি আইনি সহায়তা প্রদানকারী সংস্থা বলছে, আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে ভিকটিম এবং সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। স্টাফ নাই, তাদের বাজেটারি অ্যালোকেশন নাই, কিভাবে সেই লিগ্যাল এডটা দিবে? জাতীয় বাজেটে এই লিগ্যাল এডের জন্য টাকা বরাদ্দ রাখতে হবে এবং সেখান থেকে এই বরাদ্দ দিয়ে এই প্রোগ্রামগুলোকে চালাতে হবে, তাহলেই কিন্তু এটা একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পারবো। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অস্ত্র, বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম এবং জিহাদি বইসহ সারওয়ার তামিম গ্রুপের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফিংয়ে একথা জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, গতকাল রাতে সাভারের ফুলবাড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে করে ওই 3 জন আসছিল। এ সময় তাদের তল্লাশি করে অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করে র্যাব। র্যাব জানায়, এইসব সদস্য দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তামিমের সঙ্গে যেহেতু বিভিন্ন সময় এই ইনসিডেন্টে আরো বেশ কয়েক বছর আগের থেকেই তার পরিচয়, তার বাসায় সে থাকতো, বিভিন্ন জায়গায় ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় সে বৈঠকে অংশগ্রহণ করেছে এবং তখন থেকেই কিন্তু তারা নাশকতার পরিকল্পনা করছিল। সেক্ষেত্রে তাদেরই হচ্ছে যে তারা আবার তামিমদারি এই সারওয়ার তামিম গ্রুপের অন্যান্য যে সকল সদস্য আছে সেই জমবহন এবং ওই সময় যারা এই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে পুনরায় একত্রিত করে এই জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন রকমের নাশকতা করে আবার আলোচনার মধ্যে আসা, এই পরিকল্পনাই ছিল বলে আমাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা জানতে পেরেছি। বোরো মৌসুমের শেষ সময়ে গাইবান্ধায় এবার ধানের ক্ষেতে আক্রমণ করেছে ব্লাস্ট। ছত্রাকজনিত এই রোগের আক্রমণ আগে আঁচ করতে না পারায় কোনো ওষুধই কাজে আসছে না। ফলে বিপর্যয়ের মুখে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগের দাবি, ব্লাস্ট প্রতিরোধে চেষ্টা চলছে। আর ধান গবেষণা ইনস্টিটিউট বলছে, ব্লাস্ট সহনশীল নতুন জাতের ধান উদ্ভাবনের কাজ চলছে। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম।
সোনালী রং ধারণ করার কথা থাকলেও কোনো কোনো ফসলের ক্ষেতে রং বদলে সাদা হয়ে গেছে গাইবান্ধার বিভিন্ন উপজেলায়। মরে গেছে ধান গাছ, আর গোটা ধানের শীষ চিটা হয়ে গেছে। হাড়ভাঙ্গা কষ্টে গড়া ফসলের এমন চেহারা দেখে কৃষকের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। তাদের দাবি, কৃষি কর্মকর্তারা মাঠে থাকলে হয়তো 16 আনা ফসলই ঘরে উঠত। প্রতি বিঘে জমিতে প্রায় 20 থেকে 22 মণ 24 মণ ধান পর্যন্ত সম্ভব। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে জমিতে 7 থেকে 8 মণ 10 মণ যাচ্ছে না। যেটার ওষুধ দিবার বলছে সেই ওষুধই আমরা দিছি, তা তো ধান তো বাঁচাতে পারলাম না। আমরা কৃষিরা কি করি বাঁচবো? আমাদের কৃষিরাই ধানের উপর নির্ভর। পাশাপাশি বৈশাখের শুরু থেকেই অবিরাম বৃষ্টিতে নিম্নাঞ্চলের ধান ক্ষেতগুলো তলিয়ে গেছে পানির নিচে, যার ফলে উৎপাদন খরচ তোলা তো দূরের কথা, পেটের খাবার নিয়েই দুর্ভাবনায় পড়েছেন চাষিরা। লেবার কা অর্ধেকও পাওয়া নয়, কামলার খরচটা আমার উঠবে নয়। এই জমি যদি তলে যায় তাহলে আমরা কি খাওয়া বাঁচবো? সরকার যেন এর ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা করে দেয় আমাদের। কৃষি বিভাগের দাবি, ব্লাস্ট প্রতিরোধে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর ধান গবেষণা ইনস্টিটিউট বলছে, উত্তরাঞ্চলে এবারই প্রথম ব্লাস্টের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। নাটিভো, ট্রুপার এবং ফিলিয়া, এই 3টি ওষুধ পর্যাপ্ত পরিমাণে স্প্রে করার জন্য আমাদেরকে পরামর্শ প্রদান করে। আমরা সেই অনুযায়ী ছোট ছোট স্লিপ আকারে কৃষক ভাইদের কাছে এই পরামর্শটি লিখে দিচ্ছি। ছত্রাকটাও তার কার্য প্রকৃতি বা গতি প্রকৃতি সেটাও পরিবর্তন করতেছে। তো এটা নিয়ে আমাদের গবেষণা চলতেছে। আমরা মাঠ পর্যায়ের যে মূল্যায়নগুলি সেগুলি আমরা করতেছি আর কি। গাইবান্ধা জেলায় এবারের বড় মৌসুমে 1,29,612 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানায়, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে 310 হেক্টর, আর ব্লাস্ট আক্রান্ত হয়েছে 41 বিঘা জমি। তবে কৃষকদের দাবি, ব্লাস্ট আক্রান্ত ধান ক্ষেতের পরিমাণ অনেক বেশি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বরিশালের গৌর নদীতে যৌতুকের দাবিতে স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত গৃহবধূ তাসলিমা বেগমের দাবি, শেকল দিয়ে বেঁধে তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছেঁকা দেওয়া হয়েছে। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তার স্বজনরা। এদিকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালের গৌরনদী উপজেলার শরীফাবাদ গ্রামের তাসলিমা বেগম 2 সন্তানের জননী। গত 25 এপ্রিল রাতে স্বামী বাদল তাকে লোহার শেকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে খুন্তি ও চামচ গরম করে শরীরের বিভিন্ন স্থান ঝলসে দেয় বলে অভিযোগ স্বজনদের। গুরুতর আহত অবস্থায় পরদিন তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। যৌতুকের জন্য এই নির্যাতন বলে জানান তাসলিমা বেগম। আমার স্বামী আমাকে যৌতুকের কারণে নির্যাতন করছে। আমার কোমরে শিকল বাইর দেয়া, তারপরে পিটাইছে রড দিয়া, পিটাইয়া আগুনে ছাকা দিয়া পোড়াই দিছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা। আমার বোনের উপর যে নির্যাতন হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই, আমরা সর্বোচ্চ বিচার চাই। তাসলিমার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষত রয়েছে বলে জানান চিকিৎসক। ইতোমধ্যে নির্যাতনকারী স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পেশেন্টের শরীরে নির্যাতনের চিহ্ন আছে, তবে প্রয়োজনীয় চিকিৎসা আমরা প্রাইমারি যে ম্যানেজমেন্টে এটা করা হয়েছে, আশা করা যায় ইমপ্রুভ করে যাবে। 2 লক্ষ টাকা যৌতুক চাওয়া হয়েছিল এবং না দিতে পারায় তাকে অমানসিক নির্যাতন করা হয়েছিল, যার ফলে মামলাটা রুজু হয়। ভিকটিমের মা বাদী হয়ে মামলা করে, আর পুলিশ এটা অতি দ্রুততার সাথে সে স্বামীকে, নির্যাতনকারীকে অ্যারেস্ট করেছে। 16 বছর আগে বিয়ে হয়েছিল তাসলিমার। বিয়ের পর থেকে প্রায় তার উপর নির্যাতন চলত বলে জানান গৃহবধূ তাসলিমা বেগম। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দেশের বাইরের খবর। পাকিস্তানের উত্তর এবং পূর্বাঞ্চলীয় এলাকায় মার্কিন ড্রোন হামলায় 7 জঙ্গি নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার পাকিস্তানের আফগান সীমান্তের লাওয়ারা মাসদি এলাকার উত্তর ওয়াজিরিস্তানে দুর্গম অঞ্চলে ড্রোন হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এতে তালেবান সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির 7 সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে জঙ্গি গোষ্ঠীর 2 জন কমান্ডার রয়েছে বলে জানায় স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা। তারা হলেন আব্দুর রহমান এবং আক্তার মোহাম্মদ। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পর দ্বিতীয়বারের মতো পাকিস্তানের ড্রোন হামলা চালালো মার্কিন সেনাবাহিনী। এর আগে চলতি বছরের মার্চ মাসে একই এলাকায় ড্রোন হামলা চালিয়েছিল তারা। তবে এতে বেসামরিক প্রাণহানির অভিযোগে বরাবরই ড্রোন হামলার নিন্দা জানিয়ে আসছে পাকিস্তানের মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষ। খেলার খবর, আইপিএল।
পয়েন্ট টেবিলে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে আজ রাতে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ দিল্লি ডেয়ার ডেভিলস। আসরে 8 ম্যাচ শেষে 6 জয় এবং 2 হারে পয়েন্ট টেবিলের রাজত্ব আছে কলকাতার দখলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বড় জয়ের পর শেষ ম্যাচে রাইজিং পুনে সুপার জায়ান্টকে হারিয়েছে কলকাতা। এবার দিল্লিকে হারিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় গাম্ভীরের দল। এই ম্যাচে আগে ইনজুরি নিয়ে খুব একটা চিন্তা নেই তাদের। প্রতিপক্ষ দিল্লির মাত্র 4 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কলকাতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আইন, বিচার এবং নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমে চলতে হবে। একে অপরকে দোষারোপ করে রাষ্ট্র পরিচালনা করা যায় না, মন্তব্য প্রধানমন্ত্রী। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। এখনো তলিয়ে আছে 1.5 লাখ হেক্টর জমির ধান। কর্মসংস্থান না থাকায় বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। নদীপথকে দিন দিন ভয়াবহ ঝুঁকিপূর্ণ করে তুলছে বালুবাহী শত শত অবৈধ জাহাজ। নৌপুলিশকে চাঁদা দিয়ে চলছে রাতেও। যাত্রীবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে প্রায় ঘটছে দুর্ঘটনা। এবং গাজীপুরে বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ে বড় অংশ দখলদারদের কবলে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।